দেশ ও রাজ্যের সাড়া ফেলা সেরা খবরের ঝলক জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই শিরোনাম। মিড ডে মিলে বড় রদবদল, রাজ্যের সব স্কুলে এবার খাবার দেবে ইসকন, ঘোষণা মুখ্যমন্ত্রীর। খোলা রেলগেট, নিমেষে পড়ুয়া বোঝাই স্কুল বাসকে পিষে দিল নিমতিতা কাটোয়া ডাউন প্যাসেঞ্জার, একের পর এক মৃত্যু। বাংলায় 4 কোটি মুসলিম নামাজ পড়বেই, দমদম বিমানবন্দরে মসজিদ বিতর্ক ঘিরে হুঙ্কার সিদ্দিকুল্লাহর। অন্নপূর্ণা প্রকল্পে টাকা পাচ্ছেন না, নতুন আপডেট, স্বস্তি পেলেন উপভোক্তারা। সরকারি কর্মীদের নয়া পে কমিশন নিয়ে মিটিং হয়ে গেল কলকাতায়, ডিএ নিয়ে কি সিদ্ধান্ত? আসছে বিস্তারিত খবরে। রাজ্যে সরকারি স্কুলের মিড ডে মিল ব্যবস্থায় আসতে চলেছে এক যুগান্তকারী পরিবর্তন। এবার থেকে স্কুল পড়ুয়াদের পাত পেড়ে খাওয়ানোর দায়িত্ব নিচ্ছে ইসকন। বৃহস্পতিবার মেচেদা ইসকনের রথযাত্রা উৎসবের মঞ্চ থেকে এই মেগা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, ইতিমধ্যে এই বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে ইসকনের প্রাথমিক চুক্তি সম্পূর্ণ হয়েছে। কবে থেকে চালু হচ্ছে এই নিয়ম? মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী 1 আগস্ট থেকে কলকাতাতে প্রথম এই নতুন ব্যবস্থা চালু হতে চলেছে। এরপর ধাপে ধাপে নদিয়া হয়ে গোটা রাজ্যের প্রতিটি সরকারি স্কুলেই ইসকনের তৈরি খাবার পৌঁছে দেওয়া হবে। সাধারণ ঘরের পড়ুয়াদের স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। মেনুতে আসছে বড় বদল, ভাত, ডিম, মাংস। ইসকনের বিখ্যাত অক্ষয় পাত্র প্রকল্পের অধীনে এই খাবার তৈরি হবে। যেহেতু ইসকনের রান্নাঘরে সম্পূর্ণ নিরামিষ খাবার তৈরি হয়, তাই প্রথাগত মিড ডে মিলের মেনুতে বড় সড় বদল আসতে চলেছে। এতদিন স্কুল শিক্ষা দপ্তরের নিয়মে পড়ুয়ারা যে ডিম বা মাংস পেত, তা আর থাকছে না। ডিম মাংসের বদলে মেনুতে জায়গা করে নিচ্ছে ভাত, ডাল, মরশুমি সবজি, সয়াবিন, পনির এবং রাজমা। প্রোটিন ও ভিটামিনের ভারসাম্য বজায় রাখতে পুষ্টিবিদদের পরামর্শে প্রতিদিনের মেনু ঠিক করা হবে। স্বাদ বদলাতে থাকবে পনির দেওয়া পুষ্টিকর খিচুড়িও। অত্যাধুনিক প্রযুক্তিতে রান্না ও সরবরাহ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইসকনের প্রতিটি মেগা কিচেন অত্যন্ত আধুনিক এবং স্বাস্থ্যসম্মত। অত্যাধুনিক প্রযুক্তিতে রান্না ও সরবরাহ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইসকনের প্রতিটি মেগা কিচেন অত্যন্ত আধুনিক এবং স্বাস্থ্যসম্মত। হাতে না ছুঁয়ে সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে রুটি ও অন্যান্য খাবার তৈরি হবে। এক একটি কিচেন থেকে প্রতিদিন প্রায় 1 লক্ষ শিশুর খাবার রান্নার পরিকাঠামো রয়েছে। উন্নত মানের স্টিলের কন্টেনারে প্যাক করে ধোয়া ওঠা গরম খাবার সরাসরি স্কুলগুলিতে পৌঁছে দেওয়া হবে। সরকারি স্কুলে মিড ডে মিলের মতো বিশাল এক প্রকল্পে এই নতুন নিরামিষ মডেলের প্রয়োগ প্রশাসনিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু করেছে। এখন দেখার 1 আগস্ট থেকে এই মেগা কর্মযজ্ঞ কতটা সফলভাবে বাস্তবায়িত হয়। সাত সকালে স্কুলে যাচ্ছিল অন্যান্য দিনের মতোই, খোলা রেল গেট দিয়ে পেরোচ্ছিল পুলকার। সব বদলে গেল চোখের পলক ফেলার আগে। মাঝ রাস্তায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল একের পর এক পড়ুয়ার। শুক্রবার সকালে মুর্শিদাবাদের ঘটনা এলাকায় শোকের ছায়া। উঠছে একাধিক প্রশ্ন। নিশানায় রেলের গেটম্যান, তার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলছেন স্থানীয়রা। ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলে 2 ছাত্রের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়া পথে মৃত্যু হয় আরও একজনের। বাকি 5 জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে সকাল 7টা নাগাদ বহরমপুর থানার অন্তর্গত কর্ণসুবর্ণ গোবিন্দপুর স্টেশনের মাঝের একটি লেভেল ক্রসিংয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বেসরকারি স্কুলের পুলকারে 8 জন ছাত্র ছিল। প্রতিদিনের মতোই তারা স্কুলে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, প্রথমে আপ লাইনে একটি ট্রেন যাওয়ার পর গেটম্যান রেলগেট তুলে দেয়। সেই সময় পুলকারটি লাইন পার হওয়ার চেষ্টা করে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই উল্টো দিক থেকে তীব্র গতিতে চলে আসে নিমতিতা কাটোয়া ডাউন প্যাসেঞ্জার ট্রেন। অভিযোগ, ততক্ষণে উল্টো দিকের গেট বন্ধ হয়ে যাওয়ায় গাড়িটির এগোনো বা পিছনোর কোনো রাস্তা ছিল না। চলন্ত ট্রেন সজোরে ধাক্কা মারে পুলকারটিতে। ধাক্কার অভিঘাতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তাঁরাই আহত ছাত্রদের উদ্ধার করে প্রথমে কর্ণসুবর্ণ ব্লক হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা অবস্থা গুরুতর দেখে তাদের দ্রুত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আরও এক ছাত্রের
মৃত্যু হয়। নিহতদের মধ্যে রয়েছে ভরতপুর থানা এলাকার বাসিন্দা ইসানুর রহমান। সে ওই বেসরকারি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র। ইসানুরের ঠাকুমা সবরুন নেশা কান্নায় ভেঙে পড়েন। আবার আমার নাতি প্রতিদিন পুলকারে করে স্কুলে যায়। সকালে শুনলাম রেল গেটে দুর্ঘটনা। লোকজন বলছে কিছুক্ষণ আগে একটা ট্রেন যাওয়ার পর গেট খুলে দেওয়া হয়েছিল, তারপর গেটম্যান পরের ট্রেন আসার সময় গেট ফেলতে ভুলে যায়। এখন আমার নাতি মুর্শিদাবাদ মেডিকেলে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ ও রেলের আধিকারিকরা। পুলকারটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়রা প্রশ্ন তুলছেন, রেলের গেট খোলা থাকলে সিগন্যাল লাল থাকার কথা, সেক্ষেত্রে ট্রেন চালক কি সিগন্যাল উপেক্ষা করে ট্রেন এগিয়ে নিয়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে? যদিও এ বিষয়ে অভিযোগ উঠে এলেও নিশ্চিত তথ্য সামনে আসেনি। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে রেল কর্তৃপক্ষ। দমদম বিমানবন্দরের রানওয়ে লাগোয়া বাকরা মসজিদ স্থানান্তর ঘিরে এবার তৈরি হলো চরম জটিলতা। বিমানবন্দরে সম্প্রসারণ ও কড়া নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ যখন মসজিদটি সরানোর সিদ্ধান্ত নিয়েছে, ঠিক তখনই সেখানে নামাজ পড়ার ডাক দিলেন জামিয়াত উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী। শুক্রবার বেলা 11:30টায় তাঁর এই নামাজ পড়ার ঘোষণাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কর্তৃপক্ষের কড়া অবস্থান। আন্তর্জাতিক উড়ান সুরক্ষা বিধি অনুযায়ী রানওয়ে থেকে যে কোনো কাঠামোর ন্যূনতম দূরত্ব 240 মিটার হওয়া বাধ্যতামূলক, কিন্তু বাকরা মসজিদটি সেকেন্ডারি রানওয়ে থেকে মাত্র 165 মিটার দূরে অবস্থিত। কর্তৃপক্ষের অভিযোগ, কোনো বৈধ পাস ছাড়াই প্রতিদিন বহু মানুষ সেখানে প্রবেশ করেন, যা উড়ান ও যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে বড়সড় ঝুঁকি তৈরি করছে। সিদ্দিকুল্লাহর দাবি ও হুঁশিয়ারি যে প্রাক্তন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর পাল্টা দাবি, এই মসজিদের সমস্ত আইনি বৈধতা ও নথিপত্র তাদের কাছে রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলায় 4 কোটি মুসলিম রয়েছেন, আমি ওই মসজিদে নামাজ পড়তে যাব। তবে তিনি আশ্বস্ত করেছেন, কোনো রকম অশান্তি বা মাইকিং করা হবে না, নামাজ পড়া হবে শান্তিপূর্ণভাবে। পাশাপাশি কেন্দ্র চাইলে তারা আলোচনার জন্যই প্রস্তুত বলে জানিয়েছেন। এই ইস্যুতে সরব হয়েছে গেরুয়া শিবিরও। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য সাফ জানিয়েছেন, এটি সরাসরি জাতীয় নিরাপত্তার প্রশ্ন। সুরক্ষার স্বার্থে নিয়ম মেনে মন্দির হোক বা মসজিদ সবই সরানো উচিত। দমদম বিমানবন্দরের মতো দেশের অন্যতম হাই সিকিউরিটি জোনে এই ধরনের জামায়াতের ঘোষণায় স্বভাবতই প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। শুক্রবার যাতে কোনোভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, তার জন্য বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়া নিয়ে উপভোক্তাদের মধ্যে তৈরি হওয়া ধোঁয়াশা কাটাতে আসরে নেমেছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, যোগ্য কোনো মহিলাই এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না। বর্তমানে রাজ্য জুড়ে প্রায় 1,20,00,000 মহিলা এই প্রকল্পের আর্থিক সুবিধা পেয়েছেন। প্রকল্পটির কাজ শুরু হওয়ার মাত্র 1.5 মাসের মধ্যেই এই বিশাল সংখ্যক মানুষের কাছে অর্থ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলে তিনি দাবি করেন। প্রাথমিক পর্যায়ে কিছু যান্ত্রিক বা প্রযুক্তিগত সমস্যা হওয়া স্বাভাবিক উল্লেখ করে তিনি সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সঠিক উপভোক্তা চিহ্নিত করতে আগামী 30শে আগস্ট পর্যন্ত যাচাই বাছাই প্রক্রিয়া চলবে। বর্তমানে প্রতিটি বিধানসভা এলাকায় গড়ে 35 থেকে 40 হাজার মহিলা এই সুবিধা পাচ্ছেন। যাচাই বাছাইয়ের পর নতুন করে আরও 2 থেকে 7 হাজার প্রকৃত যোগ্য উপভোক্তা চিহ্নিত হলে তাদেরও দ্রুত এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে। মুখ্যমন্ত্রী পুনর্ব্যক্ত করেছেন যে অযোগ্যদের বাদ দিয়ে কঠোর ভেরিফিকেশনের মাধ্যমে স্বচ্ছতার সাথে পরিষেবা প্রদান করা হবে। এছাড়াও রাজনৈতিক বা অন্য কোনো ভিত্তিতে কোনো বৈষম্য ছাড়াই সরকার প্রকৃত যোগ্য উপভোক্তাদের কাছে অর্থ পৌঁছে দিতে বদ্ধপরিকর। চলতি বছরের শুরুর দিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ঘোষণা করেছে 8ম কেন্দ্রীয় বেতন কমিশনের। বর্তমানে কমিশনের দেশের বিভিন্ন প্রান্তের নানা কর্মচারী সংগঠন পেনশন প্রাপক ও সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে গিয়ে আলোচনা করছে। সম্প্রতি 8ম পে কমিশন নিয়ে বৈঠক ছিল কলকাতায়। মঙ্গলবার কলকাতায় সেই বৈঠক শেষ হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারি সংস্থার প্রতিনিধি, কর্মী সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের কাছ থেকে পাওয়া প্রতিক্রিয়ার ভিত্তিতে কমিশন একটি রিপোর্ট তৈরি করেছে বলে জানা গেছে। দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে তৈরি করা এই রিপোর্টের উপর ভিত্তি করে কর্মচারীদের বেসিক বেতন ও ভাতার বৃদ্ধির পরিমাণ নির্ধারণ করবে। কমিশন
কমিশন বিশেষজ্ঞদের মতে অষ্টম বেতন কমিশনের আলোচনার মধ্যে এমন আঞ্চলিক আলোচনাগুলির সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। একাধিক রিপোর্টে বলা হচ্ছে অষ্টম বেতন কমিশন বিভিন্ন রাজ্য সফর করে পৃথক রিপোর্ট তৈরি করতে পারে, তারপর একটি চূড়ান্ত রিপোর্ট তৈরি করা হবে। চূড়ান্ত রিপোর্টটি 2027 সালের মধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে পেশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে, যদিও এই নিয়ে সরকারি তরফে কোনো আপডেট নেই। বিশেষজ্ঞ মহলের মত, লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের নয়া পে কমিশনের জন্য এই সমস্ত বৈঠকের প্রভাব যথেষ্ট গুরুত্বপূর্ণ। দেশের 50.14 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীর ও 69 লক্ষ পেনশনভোগীর জন্য সুখবর আনবে অষ্টম পে কমিশন। নয়া পে কমিশনে কতটা বেতন বৃদ্ধি হবে তা নির্ভর করছে ফিটমেন্ট ফ্যাক্টরের উপর। সপ্তম পে কমিশনের সময় সরকার 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করেছিল, তবে এখনো পর্যন্ত অষ্টম পে কমিশন ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে কোনো আপডেট সামনে আসেনি।